জীবনে সঠিক মানুষ চিনে নিতে পারাটা একটা বড় শিল্প, যা সবার জানা থাকে না। চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি দামি পোশাক আর আভিজাত্যের মোড়কে ঢাকা মানুষটি যে সবসময় খাঁটি হবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় আমরা হাতের কাছে থাকা হিরেটিকে কাঁচের টুকরো ভেবে অবহেলায় ছুঁড়ে ফেলি, আর মরীচিকার পেছনে ছুটতে গিয়ে নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই ধ্বংস করে ফেলি। এই গল্পটি অহংকার, ভুল সিদ্ধান্ত এবং সময়ের চাকার উল্টো ঘোড়ার এক জীবন্ত দলিল। এটি এমন এক নারীর গল্প যে কাঁচের জৌলুসে মুগ্ধ হয়ে হিরেকে পায়ে ঠেলেছিল, আর এমন এক পুরুষের গল্প যে অপমানের ছাই থেকে ফিনিক্স পাখির মতো ডানা মেলেছিল। ত্রিনা যখন প্রথমবার সাগ্নিককে দেখেছিল তখন তার মন সায় দেয়নি। তার মনে হয়েছিল এই সাদাসিধে মানুষটি কোনোভাবেই তার জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয়, কিন্তু পরিবারের প্রবল চাপ এবং সমাজের তথাকথিত নিয়ম রক্ষার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সেই সম্পর্কের বাঁধনে জড়াতে বাধ্য হয়েছিল। এমনকি বিয়ের আসরে বসেও ত্রিনার মনের গভীরে একটাই আক্ষেপ বাজছিল: আমি এর চেয়ে ঢের গুণ ভালো এবং প্রতিষ্ঠিত কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতেই পারতাম। সাগ্নিক ছিল একটি সরকারি স্কুলের সাধারণ শিক্ষক। তার বেতন মধ্যবিত্ত জীবনযাপনের জন্য যথেষ্ট হলেও ত্রিনার আকাশচুম্বী স্বপ্নের কাছে তা ছিল নগণ্য। ত্রিনা নিজে একটি নামকরা বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কর্মরত ছিল এবং শিক্ষা থেকে শুরু করে পদমর্যাদা সব দিক থেকেই সে নিজেকে সাগ্নিকের চেয়ে যোজন যোজন এগিয়ে রাখত। বিয়ের প্রথম সপ্তাহ পার হতে না হতেই ত্রিনা সাগ্নিককে তার অবস্থান বোঝাতে শুরু করে। সে সাগ্নিককে স্পষ্ট বুঝিয়ে দিত যে তার মতো স্ত্রীকে পাওয়া সাগ্নিকের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। ত্রিনা প্রায়ই তাচ্ছিল্য করে বলতো, তোমার যা মাসের বেতন তাতে আমার প্রসাধনীর খরচও কুলোবে না। সাগ্নিক এসব কথা শুনেও না শোনার ভান করত। সে ভাবত হয়তো সময়ের সাথে সাথে ত্রিনার এই মনোভাব পরিবর্তন হবে। সে কখনো মনে ক্ষোভ রাখত না, বরং সংসারের প্রতি আরও যত্নবান হয়ে উঠল। ঘরের সমস্ত কাজ, রান্নাবান্না থেকে শুরু করে ত্রিনার ছোটোখাটো সব আবদার সে হাসি মুখে পূরণ করত। কিন্তু ত্রিনার কাছে সাগ্নিকের এই ভালোবাসা ছিল তার দুর্বলতা এবং নিজের অধিকার। তার ধারণা ছিল সাগ্নিক তার সাথে সংসার করতে পারছে, এটাই তো সাগ্নিকের জন্য বড় পাওয়া। বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের সামনেও সে সাগ্নিককে হেয় করার কোনো সুযোগ ছাড়ত না। হাসতে হাসতে সে বলতো, আমার বর তো সামান্য এক স্কুল মাস্টার, বলার মতো তেমন কিছুই করে না। ত্রিনার এই কথার আড়ালে সাগ্নিকের চোখে যে অপমানের জল জমা হতো তা দেখার মতো চোখ ত্রিনার ছিল না। এভাবে 2 বছর পেরিয়ে গেল। সাগ্নিকে ধৈর্যের বাঁধ ধীরে ধীরে আলগা হতে শুরু করল। প্রতিদিনের এই অপমান আর অবহেলা তার মনের ভেতরে এক বিশাল গহ্বর তৈরি করেছিল। সে রাতের পর রাত জেগে নিজেকে প্রশ্ন করত, আমি কি সত্যি এতটাই অপদার্থ? এমন সময় ত্রিনার অফিসে বিক্রম নামের এক নতুন ম্যানেজারের আগমন ঘটে। অভিজাত পরিবারের সন্তান, বিলাসবহুল গাড়ি আর ব্র্যান্ডেড স্যুটবুট পরা বিক্রমকে দেখেই ত্রিনার মনে হলো এই সেই পুরুষ যার স্বপ্ন সে আজীবন দেখেছে এবং যা সে সাগ্নিকের মধ্যে কখনো খুঁজে পায়নি। ধীরে ধীরে তারা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করল। অফিসের কাজের অজুহাতে গভীর রাত পর্যন্ত মিটিং, সপ্তাহান্তে লং ড্রাইভ সবই চলতে লাগলো। সাগ্নিক কিছুটা আঁচ করতে পারলেও মুখ ফুটে কিছু বলতো না। সে নিজেকে বোঝাতো হয়তো তার সন্দেহ অমূলক। কিন্তু একদিন সন্ধ্যায় ত্রিনার ফোন চার্জে দেওয়ার সময় বিক্রমের কিছু মেসেজ তার চোখে পড়ল। সেই বার্তাগুলো মোটেও সাধারণ বন্ধুত্বের ছিল না, তাতে ছিল গভীর সম্পর্কের ইঙ্গিত। সেদিন রাতে সাগ্নিক প্রথমবারের মতো ত্রিনাকে সরাসরি প্রশ্ন করল, কিন্তু উত্তরে ত্রিনা যা বলল তা সাগ্নিকের বুকে তীরের মতো বিঁধল। ত্রিনা নির্লজ্জের মতো বলল, হ্যাঁ, বিক্রম আমাকে সেই জীবন দিতে পারবে যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবনি। তোমার সাথে থেকে আমি আমার যৌবন আর কেরিয়ার নষ্ট করছি। আমি তোমার কাছে ডিভোর্স চাই। ত্রিনার গলায় অনুশোচনার লেশ মাত্র ছিল না, ছিল কেবল উদ্ধত অহংকার। সাগ্নিক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। যে মানুষটির জন্য সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে, যার সমস্ত অবজ্ঞা সহ্য করেছে, আজ তার মুখ থেকে এই কথা শুনতে হলো। নিজেকে সামলে নিয়ে সাগ্নিক ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, বেশ, আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু মনে রেখো ত্রিনা, অতিরিক্ত অহংকারের পতন নিশ্চিত। ত্রিনা বিদ্রূপের হাসি হেসে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমাদের মতো দুর্বল মানুষদের সম্বল শুধু বড় বড় কথা। আমি খুব শীঘ্রই বিক্রমকে বিয়ে করে সত্যিকারের রাজকীয় জীবন উপভোগ করব। মাত্র 6 মাসের মধ্যেই তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হল। ত্রিনা নিজেকে স্বাধীন মনে করে ভীষণ খুশি হল। তার মনে হল এবার তার স্বপ্নের জীবন শুরু হতে যাচ্ছে। কিন্তু সাগ্নিকের বুকের ভেতর যে অপমানের আগুন জ্বলে উঠেছিল তার সহজে নেভানোর ছিল না। যে মানুষটা ভালোবাসার বিনিময়ে কেবল ধিক্কার পেয়েছে, তার ভেতর এখন অন্য এক সত্তার জন্ম হচ্ছিল। এটা কেবল কষ্ট ছিল না, এটা ছিল নিজেকে প্রমাণ করার এক অদম্য জেদ। ত্রিনা জানত না যে সে যাকে অবহেলা করে ছুঁড়ে ফেলেছে সেই মানুষটি এখন জীবনের একটাই লক্ষ্য স্থির করেছে, ত্রিনাকে তার ভুল প্রমাণ করে দেওয়া। ডিভোর্সের 3 মাস পর ত্রিনা আর বিক্রমের বিয়ে হলো বিশাল ধুমধাম করে।
5 তারা হোটেলের চাকচিক্য, দামি উপহার, হাই প্রোফাইল অতিথি। তৃণার মুখে ছিল বিজয়ের হাসি। সে ভাবল সাগনিকের মতো সাধারণ মানুষের জীবন থেকে মুক্তি পেয়ে সে বেঁচে গেল। অন্যদিকে সাগনিক শহরের এক প্রান্তে ছোট একটি ভাড়া ফ্ল্যাটে একাকী জীবন শুরু করল। স্কুল, গৃহস্থালী কাজ আর একাকিত্ব, এটাই ছিল তার রুটিন। কিন্তু তার মস্তিষ্কে এখন একটাই চিন্তা, উত্থান। সে তার জীবনযাত্রার পুরো ছক বদলে ফেলল। ভোর 4টায় উঠে সে নিজেকে তৈরি করতে লাগল। অনলাইন কোর্সে ভর্তি হল, শেয়ার বাজার, রিয়েল এস্টেট এবং ব্যবসার খুঁটিনাটি শিখতে শুরু করল। তার চোখে এখন আর ক্লান্তি ছিল না, ছিল সাফল্যের ক্ষুধা। প্রতিটি বই, প্রতিটি টিউটোরিয়াল তাকে তার লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছিল। স্কুলে পড়ানোর ফাঁকে ফাঁকে সে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাত। নিজের সামান্য জমানো টাকা দিয়ে সে ছোট ছোট বিনিয়োগ শুরু করল। মেধা আর পরিশ্রমের জোরে সে ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করল। কখনো হোঁচট খেল, কিন্তু থামল না। এদিকে তৃণার নতুন সংসার শুরু হল জাঁকজমকপূর্ণভাবে। প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো। বিক্রম তাকে দামি রেস্তোরাঁয় নিয়ে যেত, বিদেশ ভ্রমণে যেত। তৃণা সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি আপলোড করে সাগনিককে পরোক্ষভাবে দেখাতে চাইত যে সে কতটা সুখে আছে। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। বিক্রমের আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে এলো। সে ছিল মদ্যপ এবং জুয়ারি। তার আয় ভালো হলেও ব্যয় বহর ছিল লাগামহীন। সে আকণ্ঠ ঋণে ডুবেছিল। বাইরের এই চাকচিক্য ছিল পুরোটাই ধারের টাকায় কেনা। একদিন বিক্রম বলল, তুমি তো বেশ ভালোই ইনকাম করো, এখন থেকে সংসারের খরচ তুমিই চালাবে। তৃণা আকাশ থেকে পড়ল। সে ভেবেছিল বিয়ের পর তাকে আর টাকার চিন্তা করতে হবে না। পরিস্থিতি আরও ভয়াবহ হল যখন সে বিক্রমকে অন্য এক নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখল। অফিসে সেই একই অজুহাত, একই মিথ্যাচার। তৃণার চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল। সাগনিকের সাথে সে যা করেছিল ঠিক সেটাই আজ তার সাথে ঘটছে। সে প্রতিবাদ করলে জুটল শারীরিক নির্যাতন। বিক্রম চিৎকার করে বলল, তুমি তোমার প্রথম স্বামীকে ঠকিয়ে আমার কাছে এসেছিলে, এখন সতীসাধ্যী সাজার নাটক করো না। তৃণা মানসিকভাবে ভেঙে পড়ল। সে বুঝতে পারল সে হীরা ফেলে কাঁচ কুড়িয়েছে। সাগনিক কখনো তার গায়ে হাত তো দূরের কথা, তাকে কটু কথাও বলেনি। সাগনিকের অপরাধ ছিল একটাই, সে ধনী ছিল না। অথচ তৃণা সেই মানুষটিকেই অপমান করেছে যে তাকে মাথায় করে রেখেছিল। 1 বছরের মধ্যে তৃণার জীবন দুর্বিষহ হয়ে উঠল। বিক্রম তাকে বাড়ি থেকে বের করে দিল। এখন না আছে স্বামী, না আছে সম্মান, না আছে অর্থ। তথাকথিত হাই সোসাইটির বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। অফিসেও বিক্রম তার প্রভাব খাটিয়ে তৃণার নামে কুৎসা রুটিয়ে তার চাকরিটি খেয়ে নিল। অন্যদিকে গত 3 বছরে সাগনিক নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। সে একটি এডুকেশনাল টেকনোলজি স্টার্টআপ খুলেছিল, যা এখন বাজারের শীর্ষে। সে এখন আর সাধারণ শিক্ষক নয়, শহরের একজন নামকরা উদ্যোক্তা। তার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠলেও তার জীবনযাপন ছিল আগের মতোই সাধারণ ও মার্জিত। একদিন সাগনিক রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণাকে দেখতে পেল। বিধ্বস্ত চেহারা, মলিন পোশাক। সেই অহংকারী তৃণা আজ নিঃস্ব। সাগনিক গাড়ি থামিয়ে তাকে দূর থেকে দেখল। তৃণার চোখে মুখে স্পষ্ট অনুশোচনার ছাপ। সাগনিক গাড়ি থেকে নামল না, কিছু বললও না। সে শুধু তাকিয়ে রইল। তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তৃণা তার কর্মফল ভোগ করছে। সাগনিকের মনে পুরনো ব্যথা জাগলেও একটা অদ্ভুত তৃপ্তি এলো যে সে নিজেকে করুণার পাত্র হতে দেয়নি, বরং বিজয়ী হয়েছে। সেদিন বাড়ি ফিরে সাগনিকের মনটা অস্থির হয়ে উঠল। তৃণার এই দশা দেখে তার যতটা আনন্দ হওয়ার কথা ছিল ততটা হল না, বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করল। যে প্রতিশোধের আগুনে সে 3 বছর জ্বলেছে, আজ তা নিভে গেছে। কিন্তু এখন কি? সে নিজেকে প্রশ্ন করল, কারো ধ্বংস দেখে কি সত্যি শান্তি পাওয়া যায়? আয়নায় নিজের দিকে তাকিয়ে সে দেখল তার চোখেও সেই নিষ্ঠুরতা, যা একসময় তৃণার চোখে ছিল। সে কি তবে তৃণার মতোই হয়ে যাচ্ছে? সে সিদ্ধান্ত নিল এবার থামতে হবে। এই নেতিবাচক শক্তি তাকে সফল করেছে ঠিকই, কিন্তু এখন তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে তার সমস্ত মনোযোগ ব্যবসায় এবং মানুষের কল্যাণে নিয়োজিত করল। এদিকে তৃণার অবস্থা শোচনীয়। থাকার জায়গা নেই, হাতে টাকা নেই, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও লাভ হল না, কারণ বিক্রম তার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। বাবা মাও তাকে ফিরিয়ে দিলেন এই বলে, সাগনিকের মতো ছেলেকে ছেড়ে তুমি আমাদের মুখে চুনকালি দিয়েছ, এখন নিজের ফল ভোগ করো।
ভাই বোনেরাও তাকে আশ্রয় দিল না। তৃণা আজ আক্ষরিক অর্থেই পথে বসল। একদিন রাস্তায় শাগনিকের এক পুরনো কলিগ প্রশান্তের সাথে তৃণার দেখা হলো। কথার প্রসঙ্গে প্রশান্ত জানালো, জানো তৃণা, শাগনিক এখন বিশাল ব্যাপার। তুমি চলে যাওয়ার পর সে অসাধ্য সাধন করেছে। তৃণার অনুশোচনা আরও তীব্র হল। সে যাকে দুর্বল ভেবেছিল সেই মানুষটিই আজ শক্তির আধার, আর যাকে বিত্তবান ভেবেছিল সে ছিল আসলে দেউলিয়া। অনেক কষ্টের পর তৃণা শহরের উপকণ্ঠের এক ছোট কারখানায় শ্রমিকের কাজ পেল। হাড় ভাঙা খাটুনি, নগণ্য বেতন আর পদে পদে অপমান। যে তৃণা একসময় এসি রুম ছাড়া থাকত না, সে আজ ধুলোবালির মধ্যে কাজ করছে। 6 মাস পর শাগনিকের কানে খবর এলো যে তৃণা ওই কারখানায় কাজ করছে। তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, তৃণা একসময় তার স্ত্রী ছিল। শাগনিক তৃণার বর্তমান বসের সাথে যোগাযোগ করল এবং নিজের কোম্পানিতে তার জন্য একটি পদের ব্যবস্থা করতে বলল। তৃণাকে যখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো, সে জানত না এটি শাগনিকের অফিস। যখন সে জানতে পারল, তখন লজ্জায় তার মাটি খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে হলো। কিন্তু পেটের দায় বড় দায়। শাগনিকের কেবিনে ঢুকে মুখোমুখি হতেই তৃণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমাকে ক্ষমা করে দাও শাগনিক, আমি তোমার সাথে জঘন্য অন্যায় করেছি। আমি আমার পাপের সাজা পাচ্ছি। শাগনিক কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় বলল, তৃণা, আমি তোমাকে ক্ষমা করার জন্য বা পুরনো সম্পর্ক জোড়া লাগানোর জন্য ডাকিনি। আমি তোমাকে এই চাকরিটা দিচ্ছি কারণ আমি সেই নিষ্ঠুর মানুষ হতে চাই না যা তুমি ছিলে। তুমি আমাকে অপমান করেছ, কিন্তু আমি তোমাকে না খেয়ে মরতে দিতে পারি না। তবে মনে রেখো, এটা আমার দয়া নয়, এটা আমার মনুষ্যত্ব। তুমি আমার থেকে সব কেড়ে নিয়েছিলে, কিন্তু আমি তোমার বাঁচার অধিকার কেড়ে নেব না। এখানে কাজ করলে সম্মানের সাথে বাঁচতে পারবে, বাকিটা তোমার ইচ্ছা। তৃণা বুঝতে পারল সে জীবনে কি অমূল্য রত্ন হারিয়েছে। শাগনিকের এই মহানুভবতা বিক্রমের মতো ধনী লোকের মধ্যে কোনোদিন ছিল না, কিন্তু এখন আর ফেরার পথ নেই। দুজনে দুটি ভিন্ন পথে হাঁটতে শুরু করল। শাগনিক ঘৃণা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করল, আর তৃণা তার ভুলের বোঝা নিয়ে নতুন করে বাঁচতে শিখল। প্রতিশোধের আগুন দুজনকেই পুড়িয়েছিল, কিন্তু শেষে শাগনিক বেছে নিল ক্ষমার পথ, আর তৃণা বেছে নিল অনুশোচনার। জীবন দুজনকেই দুটি ধ্রুব সত্য শেখাল। অহংকার মানুষকে নিঃস্ব করে, আর মনুষ্যত্বই হল মানুষের সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা, এখন আপনারা বলুন, শাগনিকের কি তৃণাকে এভাবে সাহায্য করা উচিত ছিল, নাকি তার আরও কঠোর হওয়া উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আপনার নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না।